ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। চারিদিকে এখন রবরব উঠেছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। বিগত যে সরকার ছিল সেই সরকার কিন্তু স্কিমটা এনেছিল লক্ষ্মীর ভান্ডার নামে। বর্তমান সরকার সেই স্কিমের টাকা বাড়িয়ে 3,000 টাকা করেছে এবং নাম দিয়েছেন অন্নপূর্ণা ভান্ডার। অন্নপূর্ণা ভান্ডারের জন্য তারা কিন্তু একটা 13 পাতার ফর্ম আপলোড করেছে। সেই ফর্মে টোটাল ডিটেলস আমাদের পরিবারের এবং আমাদের সকলেরই কিন্তু লিখতে হচ্ছে। গ্রাম অঞ্চলে যে সমস্ত মা কাকিমা রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে বোধহয় আমরা এটা ফর্ম ফিল আপ করতে পারবো না, বোধহয় আমরা অন্নপূর্ণা ভান্ডারের যে প্রকল্পটা রয়েছে সেখান থেকে বঞ্চিত হব। ভয় পাওয়ার একদম কোনো দরকার নেই। এই যে অন্নপূর্ণা ভান্ডারের 13 পাতা ফর্ম দিয়েছে, সেই ফর্ম ফিল আপ করতে কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, টোটালটা আমি আজ গাইডেন্স করে দেবো। আমার যদি কোনো স্টুডেন্ট এটা দেখে থাকো, অবশ্যই সেই স্টুডেন্ট তার নিজের পরিবারের পাড়া প্রতিবেশীর কয়েকজনের ফর্ম ফিল আপ করে দেওয়ার চেষ্টা করবে। আমি ধরে ধরে তোমাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওকে, এই ফর্ম ফিল আপ কেন করা হচ্ছে নতুন করে তার একটা কাহিনী আমি বলি। সরকার কিন্তু অলরেডি ঘোষণা করেছে পরবর্তী সময়ে যদি কেন্দ্র থেকে কোনো যোজনা এখানে আসে তাহলে আমাদের নতুন করে কোনো ফর্ম ফিল আপ করার দরকার হবে না, সেই জন্য একবারে টোটাল ডেটাটা কিন্তু কালেক্ট করে নেওয়া হচ্ছে। আরেকটা কারণ যেটা রয়েছে সেটা হলো আমরা দেখেছি লক্ষ্মীর ভান্ডারে কিন্তু অনেক ছেলে মানুষও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, বা অনেকে আছে যারা অরিজিনালি লক্ষ্মীর ভান্ডার পাওয়ার উপযুক্ত নয় তারাও কিন্তু পাচ্ছে। সেই কারণে সরকার কিন্তু যাচাই বাছাই করার জন্য নতুন করে ফর্মটা নিয়ে এসছেন এবং নতুন করে আমাদের দিয়ে সেই প্রকল্পের ফর্মটা কিন্তু ফিল আপ করাচ্ছেন। ওকে, তো চলো এই ফর্মে কি কি রয়েছে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, টোটালটা আমি কিন্তু গাইডেন্স করে দিচ্ছি। দেখো, ফার্স্ট এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা ফিল আপ করার জন্য আমাদের পরিবারের কিছু সদস্য ডেটা এখানে দিতে হবে। আমি উদাহরণস্বরূপ এখানে একটা উদাহরণ তোমাদের জন্য রেখেছি। সেই উদাহরণটা কি, দেখো এই জায়গায় আমি ধরলাম ইনি হলো রাম বিশ্বাস আর এনার স্ত্রী হলো সীতা বিশ্বাস। এই রাম বিশ্বাস যিনি এখন 60 বছরের ঊর্ধ্বে তার বয়স, এবং সীতা বিশ্বাস তার স্ত্রী, তিনিও মনে করুন যে 60 বছরের কাছাকাছি তার বয়স রয়েছে। তো এই রাম এবং সীতা এনাদের একমাত্র ছেলে সে হলো রাহুল বিশ্বাস। এখানে যদি একাধিক সন্তান থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ ফর্মে কোথাও কিন্তু এটা উল্লেখ করে দেওয়া নেই যে একাধিক সন্তান থাকলে তারা আর অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে না। ধরতে পারো যে এনারা আরো একটা মেয়ে রয়েছে, আরো একটা ছেলে রয়েছে, সবাই কিন্তু একই পরিবারের সদস্য যদি মেয়ের বিয়ে না হয়ে থাকে। ওকে, তো আমি যেমন করে বুঝিয়ে দেবো তেমন করে ফর্ম ফিল আপটা করে নিলে কোনো অসুবিধা হবে না। এবার মনে করো এই রাহুল বিশ্বাস তার স্ত্রীর নাম হচ্ছে রিক্তা বিশ্বাস। ওকে, এবং রাহুল এবং রিক্তা তাদের একমাত্র কন্যা সন্তান, তার নাম হচ্ছে রত্না বিশ্বাস। তাহলে আমি কি বললাম, পরিবারের হেড যিনি এখনো জীবিত রয়েছে, ইনি যদি জীবিত না থাকে তাহলে কিন্তু পরিবারের হেড এই ব্যক্তিকে ধরা হবে। ওকে, তো পরিবারের হেড রাম বিশ্বাস এবং রামবাবুর স্ত্রী হচ্ছেন সীতা বিশ্বাস। রামবাবু এবং সীতা বিশ্বাসের একমাত্র সন্তান তিনি হলো রাহুল বিশ্বাস। আরো যদি সন্তান থাকে সে তার পরের সদস্যটা নাম নেবে, যদি আরো কেউ থাকে সে তার পরের সদস্যের নাম নেবে। ওকে, তো রাহুলের স্ত্রীর নাম রিক্তা বিশ্বাস, এবং রাহুল এবং রিক্তা তাদের একমাত্র কন্যা সন্তান, তার নাম হচ্ছে রত্না বিশ্বাস। তাহলে ইনি হলো হেড অফ দ্য ফ্যামিলি। ওকে, হেড অফ দ্য ফ্যামিলি। আর ইনি হলো সদস্য 1, কিন্তু এই ব্যক্তিটাকে কিন্তু বলা হবে সদস্য 1। ওকে, এবং এই যে রাহুল রয়েছে একে কিন্তু বলা হবে সদস্য 2, এবং এই যে রিক্তা রয়েছে এনাকে কিন্তু বলা হবে সদস্য 3। ওকে, যদি এই জায়গায় আরো কেউ থাকতো, এই আমাদের রাহুল বাবু যদি আরো একটা ভাই থাকতো, ধরে নাও তার নাম হচ্ছে রতন, তাহলে আমরা ধরতাম রতন হচ্ছে সদস্য 4। যদি আরো কেউ থাকতো তাহলে তাকে ধরতাম সদস্য 5। তাদের যদি স্ত্রী থাকতো তার নাম আমরা সেখানে লিখতাম। কিন্তু একটা ফর্মে কিন্তু আমরা সর্বাধিক 5 জনের নাম বা 6 জনের নাম এন্ট্রি করতে পারবো, তার বেশি করতে পারবো না। তাহলে তোমরা আরেকটা ফর্ম নেবে, সেই ফর্মে আবার ফিল আপ করবে। ওকে, তো এই যে আমরা লিখলাম সদস্য 3, এবং এই জায়গায় রয়েছে আমাদের যে ওদের কন্যা সন্তান সে হলো সদস্য 4। ওকে, আমি এই কটা সদস্য নিয়ে এখানে ফর্ম ফিল আপ করে তোমাদের দেখাচ্ছি। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই সবাই? তো এই জায়গায় আমাদের ফর্মের 1 নম্বর পেজে কি দিয়ে দেওয়া রয়েছে আমি কিন্তু স্ক্রিনের উপর এনেছি। এই ফর্মের 1 নম্বর পেজে কি কি ডেটা আছে, কিভাবে আমাদের ফিল আপ করতে হবে, আমি ধরে ধরে টোটাল জিনিসটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওকে, একদম প্রথমে আমাদের এই জায়গায় বলেছে পরিবারের প্রধানের নাম। পরিবারের প্রধানের নাম আমি কি বলেছি, যদি বাবা জীবিত থাকে, তিনি যদি এখনো পরিবারের হেড হয়ে থাকে তাহলে তিনি কিন্তু পরিবারের প্রধান হবে। অর্থাৎ এই যে আমি উদাহরণটা নিয়েছিলাম সেই উদাহরণের সাপেক্ষে পরিবারের হেড হলো রাম বিশ্বাস।
তো এই জায়গায় খেয়াল করে দেখবে বলেছে পুরো নামটা লিখুন এবং আধার কার্ডে যে নাম আছে সেই অনুযায়ী লিখুন। আমাদের কিন্তু আধার কার্ডে টোটাল যত নামটা লেখা আছে সব কিন্তু ক্যাপিটাল লেটারে লেখা আছে, তাই আমি এই ফর্ম ফিল আপ যখন করব, নাম লিখবো যখন, সব কিন্তু ক্যাপিটাল লেটারে আমি লিখবো। ওকে, তো পরিবারের প্রধান যে হেড অফ দ্য ফ্যামিলি তার নাম রাম বিশ্বাস, তাই আমি এই যে লিখলাম রাম বিশ্বাস। ক্লিয়ার কথাটা? রাম বিশ্বাস। এবার রাম বিশ্বাসের যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডে কিন্তু তার ডেট অফ বার্থটা লেখা আছে। যে ডেট অফ বার্থটা লেখা আছে সেই ডেট অফ বার্থটাই কিন্তু এখানে এন্ট্রি করতে হবে। ধরে নাও সবাই যে তার ডেট অফ বার্থ হলো এই জায়গায় আমাদের 16/12/1960, এটা হলো তার ডেট অফ বার্থ। দেখবে অবশ্যই সবাই যদি আধার কার্ডটা নাও, দেখবে আধার কার্ডে কিন্তু ডেট অফ বার্থ লিখে দেওয়া আছে। ওকে, সেই অনুযায়ী আমি ডেট অফ বার্থটা লিখে দিলাম। এবার এই যে পরিবারের প্রধান যিনি হেড অফ দা আমাদের ফ্যামিলি রয়েছে, তিনি পুরুষ মহিলা না অন্য কোনো লিঙ্গের শ্রেণীভুক্ত, তার লিঙ্গটা এখানে বলতে হবে। যেহেতু রামবাবু একজন পুরুষ তাই আমি পুরুষে টিক করব। যে এখানে যেমন করে ফিল আপ করবে, যদি হেড অফ দ্য ফ্যামিলি একজন মহিলা হয়ে থাকে তাহলে অবশ্যই মহিলাতে টিক মারবে সবাই। ওকে, তাহলে রামবাবু একজন পুরুষ জন্য আমি এখানে পুরুষে টিক দিয়েছি। ক্লিয়ার সবার কাছে? এরপর বলেছে পরিবারের প্রধানের আধার নম্বর। আধার কার্ড যেহেতু আমি এখানে নিয়েছি, তাহলে আধার কার্ডের নম্বর আমি অবশ্যই কিন্তু এখানে দিয়ে দিতে পারবো তো? আধার কার্ডে 12টা সংখ্যা থাকে, সেই 12টা সংখ্যা ওই খোপে আমরা সবাই দিয়ে দেবো। ক্লিয়ার কথাটা? এবার বলেছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, দেখো ডিজিটাল রেশন কার্ড, সেই ডিজিটাল রেশন কার্ডের কিন্তু একটা পারিবারিক আইডি হয়। সেই আইডিটা কি করে বের করতে হয়, যদি আমরা ইউটিউবে সার্চ করি প্রচুর ভিডিও পেয়ে যাবো, কিন্তু সেই আইডি না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এই জায়গা বলেছে যদি থাকে, মানে ম্যান্ডেটরি নয়, এমন কোনো নয় কিন্তু যে আমার দিতেই হবে এমন কোনো কথা কিন্তু এখানে বলা নেই। তো ডিজিটাল রেশন কার্ডের যে আইডি নম্বর সেটা বের করে এখানে বসিয়ে দিতে হবে। প্রয়োজনে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো কি করে ডিজিটাল রেশন কার্ডের আইডি নম্বরটা বের করতে হয়। ক্লিয়ার কথাটা? এরপরে বলেছে পরিবারের সদস্য সংখ্যা মোট কত রয়েছে। একটা পরিবারে আমি এই জায়গায় একমাত্র সন্তান ধরে আলোচনা করেছি, যদি 2-3টে সন্তান হয় তাদের স্ত্রী কন্যা সন্তান মিলে মোট যতজন ফ্যামিলি মেম্বার হবে সেই সদস্য সংখ্যা এখানে কিন্তু লিখতে হবে। তো আমি যে এই উদাহরণটা নিয়েছি সেই উদাহরণের সাপেক্ষে এখানে সদস্য সংখ্যা কিন্তু কতজন রয়েছে? 5 জন, তাই আমি এখানে 5 লিখে দিলাম। সদস্য সংখ্যা এখানে কত রয়েছে? 5, তাই আমি কিন্তু 5 লিখে দিয়েছি। ক্লিয়ার কথাটা? আচ্ছা, এরপরে বলেছে ঠিকানাটা এখানে এন্ট্রি করতে হবে। এই ঠিকানাটা এন্ট্রি করার জন্য আমরা সবাই নিজের আধার কার্ডেই ঠিকানাটা পেয়ে যাব। আধার কার্ডে প্রথম আমরা এই জায়গায় লিখবো ভিলেজ রামবাবুর ভিলেজ যে জায়গায় রয়েছে সেই ভিলেজ আমরা দেব। তারপর এই জায়গায় আমরা পোস্ট অফিস দেব। পোস্ট অফিস ছোট্ট ছোট করে লিখবে, কিন্তু সবটাই ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবে, কারণ আধার কার্ড অনুযায়ী লিখতে বলা হয়েছে। এই জায়গায় কিন্তু উল্লেখ করে দেওয়া আছে আধার অনুযায়ী। আধার কার্ডে দেখবে ক্যাপিটাল লেখা আছে, সেই অনুযায়ী লিখবে। ক্যাপিটাল লিখলে পারে কি হয়, অনেক সময় আমাদের টাইপিং মিস্টেক হয় না। যারা এটা দেখবে তারা তো আবার কম্পিউটারে এটা টাইপ করবে, তাই জন্য টাইপিং মিস্টেক হয় না। ক্লিয়ার? তাহলে পোস্ট অফিস দিয়ে দেবো। এরপর আমাদের পুলিশ স্টেশন যেটা রয়েছে সেটা আমরা দিয়ে দেবো। তারপর আমাদের পিন নাম্বার যেটা রয়েছে সেটা আমরা দিয়ে দেবো। তারপর আমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট আমরা দিয়ে দেবো। তারপর আমরা সবাই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তাই ডব্লিউবি দিয়ে দেবো। ওকে, তাহলে এই যে আমাদের স্থায়ী ঠিকানা সেই ঠিকানাটাই দেবো। মনে করো যে সমস্ত স্টুডেন্ট বা আমার যদি কোনো মা কাকিমা এই ভিডিওটা দেখে থাকো, ধরো তারা ভাড়া বাড়িতে থাকো, ভাড়া বাড়িতে থাকলে কিন্তু সেই ভাড়া বাড়ির ঠিকানাটা দিলে হবে না। আপনাদের যে ভোটার কার্ডটা রয়েছে, ভোটার কার্ডটা যে স্থানে রয়েছে সেই ভোটার কার্ডের যে ঠিকানাটা রয়েছে সেটাই কিন্তু এখানে দিতে হবে। আপনি যেখানেই ভাড়া থাকুন না কেন সেই ঠিকানাই কখনোই আপনার পার্মানেন্ট ঠিকানা হতে পারে না। এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে স্থানীয় ঠিকানা, স্থায়ী ঠিকানা, যেটা আধার কার্ড বা ভোটার কার্ডে আমাদের যেটা রয়েছে সেটাই কিন্তু এখানে দিতে হবে। পরিষ্কার? তাহলে এরপর বলেছে যোগাযোগ নাম্বার। এই যে যোগাযোগ নাম্বারটা দিতে বলেছে, আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা যুক্ত রয়েছে সেই নাম্বারটাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। যদি সেই নাম্বারটা কাছে অ্যাভেলেবেল না থাকে তবে এমন নাম্বারটা দেবে যেটা যেন কোনো কন্ট্রাক্ট করলে তারা যেন কন্ট্যাক্ট করতে পারে। ওকে, এই জায়গায় সবসময় যেন আধারের সঙ্গে যুক্ত যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটাই দেওয়ার চেষ্টা করবে সবাই। ক্লিয়ার কথাটা? আচ্ছা, তারপরে বলেছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, সমস্ত কিছু ডেটা দিতে হবে। এই যে ঘরটা রয়েছে এই ঘরটা হলো আমার টোটাল পরিবারে যতজন সদস্য রয়েছে সেই সদস্যদের টোটাল যত ডিটেলস রয়েছে সেই ডিটেলসটা এখানে দিতে হবে। ক্লিয়ার? একদম প্রথম এই জায়গা বলেছে পরিবারের প্রধান, ভালো করে এই যে হেড অফ দ্য ফ্যামিলি। তো হেড অফ দ্য ফ্যামিলি এই জায়গায় আমি কাকে ধরে নিয়েছিলাম? রাম বিশ্বাস। আমি একটু দেখাই ছবিটা। হেড অফ দ্য ফ্যামিলি আমি কাকে ধরে নিয়েছিলাম?
রাম বিশ্বাস, ইনি হেড অফ দ্য ফ্যামিলি, সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4। ক্লিয়ার কথাটা? তাহলে আমি এই জায়গায় একইভাবে তাহলে লিখে দেব, লিখে দিই এখানে যে আমাদের দেখো এই জায়গা তাহলে হেড অফ দ্য ফ্যামিলি সে কে? রাম বিশ্বাস, তাই আমি এই জায়গায় লিখলাম রাম বিশ্বাস। একটু স্পেস দিয়ে ঠিক করে লিখে দেবে। ক্লিয়ার কথাটা? একটু ছোট্ট ছোট্ট করে এখানে স্পেস দিয়ে দেবে সবাই, স্পেস দিয়ে ঠিক ঠিক করে কিন্তু লিখে দেবে। তাহলে এই যে আমি আরেকবার ছোট্ট করে এই জায়গায় লিখে দিই যে রাম বিশ্বাস, লিখলাম রাম বিশ্বাস। এইবার এই জায়গার সাইডে কিন্তু ছোট্ট ছোট্ট কিছু খোপ আছে, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এইগুলো কিন্তু আমাদের মনোযোগ সহকারে ফিল আপ করতে হবে। বলেছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। আমি কি একজন যে পুরুষ মানুষ সে যদি হেড হয়ে থাকে সে কি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে পারে? সে কিন্তু কখনো অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে পারবে না। তাই এই হেয়ার ঘরে কিন্তু আমরা টিক করব না, ওইভাবেই রেখে দেবো। ক্লিয়ার কথাটা? আমরা হেয়ার ঘরটা কিন্তু একদম নির্বিঘ্নে ওখানে ছেড়ে দেবো। আর সদস্য নাম্বার 1, তাহলে রামবাবুর যে স্ত্রী ছিলেন তার নাম কি ছিল? সীতা বিশ্বাস। তাহলে এই সদস্য নাম্বার 1-এর যে নাম রয়েছে, যে নাম, এই নামের ঘরে আমি লিখে দিচ্ছি সীতা বিশ্বাস। এই যে সীতা বিশ্বাস আমি লিখে দিলাম। এবার সীতা বিশ্বাসের জন্ম তারিখ আধার কার্ডে নিশ্চয়ই আমি পেয়ে যাব। ধরে নাও তার জন্ম তারিখ হলো 12/12/1975 বা 1970, কোনো কিছু একটা আন্দাজে আমি দিয়ে দিলাম আধার কার্ডে, সেটা আমরা পেয়ে যাব। তারপরে বলেছে লিঙ্গ, এই যে আমি সদস্য 1 লিখেছি ইনি একজন মহিলা, তাহলে ইনার লিঙ্গ কি হবে? ফিমেল হবে, APMALE, তাহলে এনার লিঙ্গ হবে ফিমেল। ওকে, শুধুমাত্র এফ লিখবে না, টোটাল কথাটাকে ওখানে কিন্তু লিখবে, টোটাল কথাটা এখানে উল্লেখ করে দেবে। তারপরে এই জায়গায় যে কথাটা বলেছে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, রামবাবুর ইনি কি? স্ত্রী, আর স্ত্রীর ইংরাজি কি? ওয়াইফ, তাহলে এখানে আমরা লিখে দেব ওয়াইফ। ওকে, এই যে আমি ওয়াইফ লিখে দিলাম। তারপরে একটা খোপ রয়েছে যে আধার নম্বর, আমি আধার কার্ড দেখে যখন ফর্ম ফিল আপ করছি নিশ্চয়ই আমি আধার নম্বর এখানে বসাতে পারবো। তো এই জায়গায় সীতা দেবীর যে আধার নম্বরটা রয়েছে দেখে দেখে সবাই এখানে বসিয়ে দেবে। ওকে, আধার নম্বরটা বসিয়ে দেবে। তাহলে এই হলো সদস্য অনেক ডেটা। এবার সীতা দেবী এনার বয়স যদি 60 বছরের কম হয়ে থাকে, ভালো করে কথাটা শুনবে, এই সীতা দেবী ইনার বয়স যদি 60 বছরের কম হয়ে থাকে তবেই কিন্তু উনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন। আর 60 বছরের বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু ওল্ড এজ যে পেনশনটা হয় সেটা কিন্তু উনি পাবেন। তাহলে 60 বছরের কম যদি হয়ে থাকে এবং উনি যদি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে চায় তবেই কিন্তু আমি এই চেক যে হেয়ার রয়েছে ওই চেক বক্সে আমি টিক দেব। যদি 60 বছরের ঊর্ধ্বে হয়ে যায় এবং উনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে না চান তাহলে কিন্তু আমি এখানে কখনোই টিক দেব না। কথাগুলো ভালো করে শুনবে সবাই। ওকে, এবার সদস্য নাম্বার 2 এর কাছে চলে আসি। সদস্য নাম্বার 2, আমি সেই ছবিটা আবার তোমাদের দেখাই। সদস্য নাম্বার 2 এখানে কে রয়েছে? রাহুল বিশ্বাস। তাহলে আমি রাহুল বিশ্বাসকে সদস্য নাম্বার 2 দিতে চাইছি, তাই আমি এখানে লিখে দেব সদস্য নাম্বার 2 এর এখানে নামের জায়গা রাহুল বিশ্বাস, রাহুল বিশ্বাস। ওকে, জন্ম তারিখ আমি আধার কার্ডে নিশ্চয়ই পেয়ে যাব, আধার কার্ড দেখে আমি জন্ম তারিখ দিয়ে দিলাম। ধরে নাও যে জন্ম তারিখ হলো 10/12/1992, ধরে নাও আন্দাজে একটা কিছু আমি বললাম, এটাই হবে ধরে নাও তার জন্ম তারিখ। ওকে, তাহলে এই জায়গায় তারপরে বলেছে রাহুল বিশ্বাসের লিঙ্গ, তাহলে লিঙ্গ রাহুল বিশ্বাস একজন ছেলে, ছেলেদের লিঙ্গ আমরা ইংলিশে বলি মেল, তাহলে মেল আমি এখানে লিখে দেবো। ক্লিয়ার কথাটা? তো রাহুল বিশ্বাস তো একজন ছেলে, সে তো অন্নপূর্ণা ভান্ডার পেতে পারে না, তাহলে এখানে আমি কিন্তু কোনো হ্যাতে টিক দেব না, বুঝে শুনে কিন্তু টিক দেবে এই জিনিসগুলো। তাহলে টোটাল প্রথম যে পেজটা রয়েছে এই পেজে কি কি আমাদের ফিল আপ করতে হবে আমি কিন্তু সেটা বুঝিয়ে দিলাম। পরিষ্কার? এবার 2 নম্বর পেজে কি রয়েছে সেটা একটু দেখে নিই। 2 নম্বর পেজে আবার এখানে বলেছে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, তার মানে আগে আমি কিন্তু রাহুল বিশ্বাসের ডেটা লিখেছিলাম, তারই কিন্তু এখনো ডেটা এখানে বাকি রয়েছে। তাহলে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, রাহুল বিশ্বাস রামবাবুর কি? রামবাবুর কিন্তু একজন ছেলে, তাই আমি এখানে লিখলাম যে সন। ওকে, তাই আমি এখানে সন লিখলাম, সাইডে একদম সাইড দিয়ে লিখবে কিন্তু। তারপরে ডান নিচে রয়েছে কি? আধার নম্বর, তো রাহুল বিশ্বাসের আধার কার্ড আমি নিয়ে নেব, সেখান থেকে তার আধার নম্বর এখানে আমি বসিয়ে দেব। হলো? তাহলে এটা হলো 2 জন ব্যক্তির ডেটা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। এবার তৃতীয় ব্যক্তি কাকে ধরেছিলাম? তৃতীয় ব্যক্তি কিন্তু আমরা রাহুল বিশ্বাসের স্ত্রীকে ধরেছিলাম, তাই তো? রাহুল বিশ্বাসের স্ত্রীর নাম কি? রিক্তা বিশ্বাস। তাহলে তৃতীয় ব্যক্তির ডেটা এখন আমি এই জায়গায় দিয়ে দেবো 2 নম্বর পেজটাই। তাহলে তৃতীয় ব্যক্তির ডেটা সদস্য নাম্বার 3, সদস্য নাম্বার 3-এ তার নামটা আমি লিখে দিলাম রিক্তা বিশ্বাস, রিক্তা বিশ্বাস। পরিষ্কার?
রিক্তা বিশ্বাস আমি লিখে দিলাম। এবার রিক্তা বিশ্বাসের জন্ম তারিখ সেটা অবশ্যই কিন্তু আমি আধার কার্ড দেখে নিয়ে নিতে পারবো। তো তার জন্ম তারিখ মনে করে নাও যে 20/5, আর এখানে রয়েছে তার 1995, ধরে নাও রিক্তা বিশ্বাসের জন্ম তারিখ হচ্ছে 20/5/1995। ওকে, তারপরে রিক্তা বিশ্বাসের লিঙ্গ, সে লিঙ্গটা কি হবে? ফিমেল। তাহলে আমরা এই জায়গা দেখে দেখে লিখে দেবো ফিমেল, এই যে লিখে দিলাম। এবার রিক্তা বিশ্বাসের পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, তার স্বামীর সঙ্গে সম্পর্ক নয়, পরিবারের যে হেড তার সঙ্গে সম্পর্ক কি? যে হেড ছিল তিনি ছিলেন রাম বিশ্বাস, আর রিক্তা বিশ্বাস তার বৌমা, বৌমাকে বলা হয় ডটার ইন ল। তাই এখানে সবাই কিন্তু সুন্দর করে লিখে দেবে যে ডটার ইন ল, DATUGHPER, ছোট্ট ছোট্ট করে লিখবে। আমি তো বড় পেন দিয়ে লিখছি তাই জন্য আমার ওই জায়গায় ধরছে না। তোমরা লিখে দেবে যে ডটার ইন ল। ক্লিয়ার কথাটা? ডটার ইন ল লিখে দেবে, ছোট্ট ছোট্ট করে কিন্তু লিখবে। ওকে, তারপর রিক্তা বিশ্বাসের আধার নম্বর এই জায়গায় আমরা সবাই বসিয়ে দিতে পারবো। তো আধার নম্বর বসিয়ে দিলাম। এবার রিক্তা বিশ্বাস দেখো 1995 সালে জন্মগ্রহণ করেছেন, তাহলে আজকে 2026 সালে দাঁড়িয়ে তার কিন্তু 30 বছর হয়ে গেছে। আর আমরা জানি অন্নপূর্ণা ভান্ডার যদি পেতে হয় 25 বছরের বড়, 60 বছরের কম হতে হবে। 25 থেকে 60-এর মধ্যে যাদের বয়স রয়েছে তারাই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পেতে পারে। তাহলে এই জায়গায় রিক্তা বিশ্বাস কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের জন্য উপযুক্ত। যদি রিক্তা বিশ্বাস অন্নপূর্ণা ভান্ডার নিতে চায় বা অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে চায় তাহলে এই হ্যাঁতে কিন্তু টিক দিতে হবে। ক্লিয়ার কথাটা? যদি সে উপযুক্ত হয় এবং সে নিতে চায় তাহলে সে টিক দেবে, আর যদি সে নিতে না চায় তাহলে দেবে না। পরিষ্কার হলো? এবার সদস্য নম্বর 4, তাহলে ওই জায়গায় আমি কিন্তু তাদের যে রাম আর সীতা ছিলেন তাদের কিন্তু আর কোনো সন্তান এখানে ধরে নিইনি। যদি তাদের আরো কোনো সন্তান থাকতো রতন, তাহলে আমি এই জায়গায় লিখতাম রতন। বোঝা গেছে? যা থাকবে তাই আমি কিন্তু এখানে লিখতাম। ক্লিয়ার কথাটা? তো আমি আর কোনো এই জায়গায় সদস্য সংখ্যা বা তাদের আর কোনো সন্তান এখানে ধরে নিইনি উদাহরণ দেওয়ার জন্য। তো এইখানে এবার যে তাদের রাম আর সীতা ছিলেন তাদের যে ছেলে ছিল সে ছিল রাহুল, এবং যে বৌমা ছিল তার নাম ছিল রিক্তা। এনাদের দুইজনের আবার একজন কন্যা সন্তান আছে, তাই তো? সেই কন্যা সন্তানের নাম সদস্য নাম্বার 4-এ তাহলে আমরা লিখে দেব। তাহলে কন্যা সন্তানের নাম ছিল রত্না, আমি এই যে লিখলাম রত্না, রত্না বিশ্বাস। রত্না বিশ্বাস, রত্না বিশ্বাসের জন্ম তারিখ, সে জন্ম তারিখ যদি জিজ্ঞাসা করা হয় তাহলে জন্ম তারিখ আধার কার্ডে আমরা পেয়ে যাব। ধরে নাও রত্না বিশ্বাসের জন্ম তারিখ হচ্ছে 22/4, আর এখানে 2022, ধরে নাও এটা হলো রত্না বিশ্বাসের জন্ম তারিখ 22/4/2022। তো রত্না যে ছোট বাচ্চা মেয়ে, সেই বাচ্চা মেয়ের কিন্তু বয়স সবেমাত্র 4 থেকে 5, এরকম 4 বছর হয়েছে। 4 বছর হলে সে নিশ্চয়ই অন্নপূর্ণা ভান্ডার পেতে পারে না, তাই এখানে হ্যাঁতে আমরা টিক দেব না। তাহলে এই যে একটা যে ফর্ম রয়েছে সেই ফর্মে কিন্তু সর্বাধিক 5 জনের ডেটা লেখা যাবে। ধরো এমন হলো একটা পরিবারের সদস্য সংখ্যা হয়ে গেছে 10 বা তার বেশি, তাহলে তারা অবশ্যই কিন্তু 2টো বা 3টে ফর্ম ফিল আপ করবে। একটা ফর্মে আমরা 5 জনের বেশি কিন্তু এন্ট্রি করাতে পারবো না, সেই 5 জনের নিয়েই কিন্তু আমাদের এগোতে হবে। হলো? তাহলে সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, যে বাবা আর মা রয়েছে তাদের সঙ্গে একটা ভাইকে ইনক্লুড করতে পারো, আর বাদ বাকি যে ভাইরা রয়েছে তারা যদি বিবাহিত হয় তাদের পরিবারকে আলাদা করে তারা আলাদা নিজেদের মতো করে ফর্ম ফিল আপ করতেই পারে, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে এবার আমরা কিন্তু এগিয়ে যাব। বলেছে পরিবারের প্রধান এবং পারিবারিক নগদ প্রাপ্তবয়স্কদের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের যত ডিটেলস রয়েছে সব নিতে হবে। তাহলে এবার 10 নম্বর যে ক্ষোভটা রয়েছে, এখানে আমাদের পরিবার, যে পরিবারের আমি ডেটা এখানে দিলাম সেই পরিবারের কিন্তু টোটাল ডেটা আমার লিখতে হবে। এই জায়গায় একটা কথা কিন্তু আমি দেখো লিখিনি, যে এই যে রত্না বিশ্বাস লিখেছি তার লিঙ্গ কি? সে কিন্তু একজন ফিমেল, তাই তো? আধার কার্ড অনুযায়ী রত্না বিশ্বাস এখনো কিন্তু 5 বছরের বেশি বয়স হয়নি। যদি 5 বছরের বেশি বয়স না হয় তাহলে কিন্তু তার আধার নম্বর দেবার কোনো দরকার নেই, আধার কার্ডের নম্বর কিন্তু দেবে না, এটা যেন মাথায় থাকে। আর পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কি? সে অবশ্যই তার নাতনি, আর নাতনিকে আমরা কি বলি ইংলিশে? গ্র্যান্ড ডটার। তাই এখানে সবাই লিখে দেবে গ্র্যান্ড ডটার, গ্র্যান্ড ডটার। ওকে, গ্র্যান্ড ডটার এখানে সবাই লিখে দেবে। তাহলে এবার আমাদের যে পরিবারের প্রধান এবং ওই পরিবারের যে সদস্যগুলোর নাম আমি এখানে লিখেছি সেই সদস্যদের ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস এখানে দিতে হবে। সর্বপ্রথম হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছে তার ব্যাংক, মনে করে নাও সেই ব্যক্তির ব্যাংক রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায়। তোমরা পুরো বানানটা কিন্তু উল্লেখ করে দেবে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। যদি বানান দেখতে হয় দেখবে ব্যাংকের যে পাসবই রয়েছে তার উপরে বানানটা লেখা আছে। ওকে,
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ আর ধরছে না, তাহলে অফে ও দিলাম আর ইন্ডিয়ার জন্য আমি আই দিয়ে দিলাম। ক্লিয়ার কথাটা? তো আমরা যদি ব্যাংকের পাসবইটা কাছে নিয়ে ফর্ম ফিল আপ করতে বসি, তাহলে নিশ্চয়ই তার অ্যাকাউন্ট নাম্বার এখানে আমি বসাতে পারবো, তাহলে অ্যাকাউন্ট নাম্বার এখানে আমরা বসিয়ে দেবো। তারপর ব্যাংকের বইতে অবশ্যই একটা আইএফএসসি কোড থাকে, দেখবে সেটা SBIN দিয়ে শুরু হয়, সেটা এখানে বসিয়ে দেবে। হেড অফ দ্য ফ্যামিলি যিনি ছিলেন তার ডেটা কমপ্লিট হয়ে গেল। অনুরূপে সদস্য এক যে ছিল, সদস্য এক তুমি কার নাম দিয়েছো তার ডেটাই কিন্তু এখানে দেবে। তাহলে তার মনে করো কোনো জায়গায় ব্যাংক রয়েছে, সেই ব্যাংকটা মনে করো বন্ধন ব্যাংকে রয়েছে, সেটা লিখবে এই জায়গা। যে ব্যাংক থাকবে সেটা এখানে নাম দেবে। ওকে, সেম ভাবে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে, সেম ভাবে এখানে আইএফএসসি কোড দিয়ে দেবে। অনুরূপে সদস্য 2 যার নাম দিয়েছো তোমরা, তার এখানে কোন ব্যাংকে বই রয়েছে, তার অ্যাকাউন্ট নাম্বার এবং তার আইএফএসসি কোড এখানে আমরা দিয়ে দেবো। অনুরূপে সদস্য 3 তারও ব্যাংকের নাম্বার, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড এখানে আমরা দিয়ে দেবো। আর 4 নম্বর সদস্য এখানে আমি যাকে নিয়েছি সে একটা বাচ্চা শিশু, তার এখনো ব্যাংকের অ্যাকাউন্ট হয়নি মনে করো, তাহলে সেটা আমরা দেব না। পরিষ্কার হলো কথাটা? তাহলে এটা ছিল আমাদের পেজ নাম্বার 2। এবার চলে যাই আমরা পেজ নাম্বার 3-এ। তাহলে এবার ভালো করে দেখবে, এই যে 11 নম্বর যে খোপটা রয়েছে সেখানে ভোটার কার্ডের ডিটেলস আমাদের দিতে হবে। তো ভোটার কার্ডের ডিটেলসে প্রথম বলেছে হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যে ব্যক্তি রয়েছে রামবাবু, তার ভোটার কার্ডের নম্বরটা এখানে আমাদের দিয়ে দিতে হবে এই সোজা। ওকে, ভোটার কার্ডের নাম্বার অবশ্যই ভোটার কার্ডে আমরা পেয়ে যাব। এবং বলেছে বিধানসভার ক্ষেত্র এবং অংশ নাম্বারও এখানে দিতে হবে। বিধানসভার ক্ষেত্র এবং অংশ নাম্বার ভোটার কার্ডের উল্টো দিকে যদি আমরা যাই, সেখানে একটা নম্বর এবং কোন ক্ষেত্রে রয়েছে সেটা লেখা থাকে। আমি উদাহরণ সাপেক্ষে বলছি, ঠিক এরকমই লেখা থাকে, দেখো 94 বাগদা এরকম লেখা থাকে, ঠিক আছে, এইরকম কিন্তু লেখা থাকে। এবার সদস্য নাম্বার 1 সেম ভাবে তার ভোটার নাম্বারটা এখানে লিখবো এবং তারও যে ভোটার কার্ডের অংশ নাম্বার সেটা কিন্তু লিখবো। অবশ্যই প্রত্যেকের ভোটার কার্ডটা কিন্তু যাচাই করে নেবে, সবার অংশ নাম্বার সেম নাও হতে পারে, সুতরাং প্রত্যেকের ভোটার কার্ডের যে অংশ নাম্বার রয়েছে সেটা কিন্তু ওখানে লিখে নেবে। ওকে, এবারে একই রূপে সদস্য নাম্বার 2 তার এখানে ভোটার কার্ড এবং বিধানসভার অংশ বা ক্ষেত্র এখানে লিখবো। এবার সদস্য নাম্বার 3 যাকে আমি এখানে উদাহরণ নিয়েছিলাম সে হলো বৌমা। ধরো যে বৌমা এখনো পর্যন্ত তার ভোটার কার্ড তার বাবার বাড়ি থেকে তাদের যে শ্বশুর বাড়ি সেই অংশে ট্রান্সফার করেনি, তাহলেও কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে তার যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে এবং তার যে অংশ নাম্বার রয়েছে সেটা আমার এখানে দিতে হবে। যদি কোনো ক্রমে কোনো বৌমা বা কোনো এই জায়গায় যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ভোটার কার্ডের নাম্বার মনে করো আমাদের ডিলিট হয়ে গেছে, কিছুদিন আগে SIR হয়েছিল, ডিলিট হয়ে গেছে, তাহলে কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে সে এই অংশটা কিন্তু ফিল আপ করবে না, তার জন্য কিন্তু এর পরে আরেকটা পেজ দিতে রয়েছে। সে নিশ্চয়ই CA আবেদন করেছে, সেই CA আবেদনের যে রেজিস্ট্রেশন নাম্বার হবে সেগুলো সেখানে কিন্তু বসিয়ে দিতে হবে, সেটা আমি সামনে দেখাচ্ছি। ওকে, সেম ভাবে সদস্য নাম্বার 3 আমি বললাম, আর সদস্য নাম্বার 4 এখনো ভোটার হয়নি, সেজন্য সে ওখানে কোনো ডিটেলস দেবে না। এবার বিভাগে কি বলেছে, আমরা যে ফ্যামিলি থেকে ফর্ম ফিল আপটা করছি তারা জেনারেল ক্যাটাগরিতে পড়ি, SC নাকি ST নাকি OBC, কোন ক্যাটাগরিতে পড়ি। যদি জেনারেল হই তাহলে অসংরক্ষিত যে আনরিজার্ভ সেখানে দেব। যদি আমরা অসংরক্ষিত কিন্তু দুর্বল হই, যে EWS নতুন একটা ক্যাটাগরি বের করেছিল সেটা যদি হই তাহলে সেখানে টিক দেব। যদি তপশিলি বা SC হই তাহলে এটাই, যদি ST হই এটাই, যার যেটা ভাগ রয়েছে সে সেটাই টিক দিয়ে দেবে, একটাতেই টিক দেবে, একাধিক জায়গায় কিন্তু টিক দেবে না। ক্লিয়ার কথাটা? এরপর বলেছে যে রেশন বিভাগ, খাদ্য ভর্তুকি যেটা রয়েছে সেই বিভাগ তারপরে রয়েছে। ফার্স্ট কি বলে দেওয়া আছে, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি তোমাদের বাড়িতে ছোট্ট যে ডিজিটাল রেশন কার্ড হয়, ছোট্ট দেখবে আমাদের প্যান কার্ডের মতন যে ডিজিটাল রেশন কার্ড, সেটা যদি থাকে তাহলে আমরা হ্যাঁতে টিক দেবো, আর যদি না থাকে তাহলে নাতে টিক দেবো। এবার ওই ডিজিটাল রেশন কার্ড যদি আমরা হাতে নেই, ওর উপরে একটা সংকেত লেখা থাকে SPHH, বা এই জায়গায় আমাদের যেমন রয়েছে PHH, এরকম অনেক রকম সংকেত থাকে। ওই জায়গায় ঠিক কোন সংকেতটা লেখা রয়েছে, যে সংকেতটা থাকবে সেখানেই আমরা টিক দিয়ে দেবো। পরিষ্কার কথাটা? এরপরে আমাদের কি রয়েছে, যে পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। যদি রেশন আমরা তুলে থাকি তাহলে হ্যাঁতে টিক দেবো, যদি রেশন আমরা না তুলি তাহলে নাতে টিক দেবো। আমি বলবো সবাই হ্যাঁতেই টিক দেবে, নইলে রেশন কার্ডটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। ওকে, এরপরে রয়েছে সম্পদ, যে আমাদের বাড়ির ধরন, আমাদের বাড়িতে কি 3টে বা তার বেশি পাকা ঘর আছে। যদি আমাদের বাড়িতে 3টে বা তার বেশি পাকা ঘর থাকে তাহলে আমরা এই জায়গায় অবশ্যই হ্যাঁতে টিক দেবো, আর না থাকলে নাতে টিক দেবো। কখনো কিন্তু ভুলভাল ইনফরমেশন সরকারকে দেবে না। ধরো তোমার বাড়িতে 3টের বেশি ঘর রয়েছে,
কিন্তু তোমরা নাতে টিক দিয়ে দিয়েছো। সার্ভে যদি কোনোদিন হয় তাহলে কিন্তু অবশ্যই সেই অন্নপূর্ণা যোজনায় যত টাকা পাওয়া হয়েছে টোটালটা কিন্তু ব্যাক দিতে হতে পারে সরকারকে। সুতরাং যেটা রয়েছে সেটাতেই আমরা টিক দেবো। আমাদের ফর্মে কিন্তু কোথাও উল্লেখ নেই যে আমাদের 3টে বা 5টা বা 10টা ঘর থাকলে আমরা অন্নপূর্ণা ফর্মের ফিল আপ করতে পারবো না বা সেই প্রকল্পের সুবিধা আমরা নিতে পারবো না, এটা কিন্তু কোথাও উল্লেখ করে দেওয়া নেই। যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা হ্যাঁতে টিক দেবে, আর যদি না থেকে থাকে তাহলে নাতে টিক দেবে। তো 3টে পাকা ঘর সাধারণত কারো থাকে না, সেই জন্য আমি নাতেই টিক দিয়ে দিলাম। ওকে, পারিবারিক জমির মালিকানা, যদি আমাদের নিজস্ব জমি থাকে তাহলে আমরা হ্যাঁতে টিক দেব। অবশ্যই সবার কম বেশি জমি থাকে, সে হ্যাঁতেই টিক দিয়ে দেবে। বোঝা গেছে? এটা ছিল আমাদের পেজ নাম্বার 3। এবার পেজ নাম্বার 4-এ আমি দেখি। পেজ নাম্বার 4-এ কি বলেছে? পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত শতক। আমাদের যে জমি রয়েছে, আমরা যদি জমির রেকর্ড দেখি, রেকর্ডে একদম ডান দিকে কিন্তু কত একর জমি রয়েছে সেই একরটা আমরা দেখতে পাবো। টোটাল সদস্যর হেড অফ দ্য ফ্যামিলির যে জমি রয়েছে সেটা কিন্তু না। মনে করো আমার বাবার কিছু জমি রয়েছে, আমার কিছু জমি রয়েছে, মোট যতটা জমি রয়েছে, এবং মনে করো আমার মায়ের নামেও কিছু জমি রয়েছে বা আমার স্ত্রীর নামেও কিছু জমি রয়েছে, টোটাল যতটা জমি হয় তাকে তোমরা প্রথম যোগ করে একরে নেবে। গুগলে গিয়ে বলবে এত একর মানে কত শতক, গুগল অবশ্যই সেটা ট্রান্সলেট করে দেবে, সেই পরিমাণটা এখানে লিখবে। মনে করে নাও আমি এখানে লিখলাম 63 শতক রয়েছে, হিসাবটা করে আমি পেলাম, সেটা আমি ওখানে লিখলাম। বলেছে যানবাহন, আপনার পরিবারের কি বাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? যদি হ্যাঁ হয় হ্যাঁতে দেবো, না হলে নাতে দেবো। যদি আমরা হ্যাঁতে টিক দিই, যদি হ্যাঁ হয় গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, গাড়ির যে নাম্বার প্লেটটা থাকে সেটা ওখানে লিখতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখতে হবে। যদি 4 চাকার গাড়ি থাকে তাহলেও তোমরা অন্নপূর্ণা ভান্ডারের কিন্তু সুবিধা পেতে পারো, কোনো অসুবিধা নেই এখানে। ওকে, আর যদি না হয় তাহলে নাতে টিক দিয়ে দেবে, না হয়ে গেলে নিচের এগুলো আর ফিল আপ করার কোনো দরকার নেই। দেখো এবার যেটা রয়েছে পারিবারিক ভিত্তি সদস্যদের স্বাস্থ্য বীমা। যদি কারো স্বাস্থ্য বীমা থেকে থাকে, আমরা অনেক সময় আমরা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে থাকি, যদি হেলথ ইন্স্যুরেন্স নিয়ে থাকি তাহলে এখানে কিন্তু আমরা অবশ্যই হ্যাঁতে ক্লিক করব। ওকে, যদি হ্যাঁতে ক্লিক করি তাহলে কিন্তু সেই জায়গায় আমার তার ডিটেলস যেটা রয়েছে সেই ডিটেলসটা ওখানে ইনপুট করতে হবে। এবার এখানে একটা কথা আমি বলে রাখি, আমাদের বিগত যে সরকার ছিল সেই সরকার কিন্তু আমাদের একটা স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছিল, সেই স্বাস্থ্যসাথী কার্ডও কিন্তু আমাদের হেলথ ইন্স্যুরেন্স, সেখানে কিন্তু আমরা 5 লাখ টাকা করে পেতাম বছরে, তাই তো? তাহলে আমাদের যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তারা কিন্তু অবশ্যই হ্যাঁতে এখানে টিক দেবে। এবং এই জায়গা বলেছে অঙ্ক বা প্রিমিয়ামের বিবরণ উল্লেখ করো। আমরা কিন্তু সরকারি যে বীমাটা রয়েছে সেটাই কিন্তু পেয়ে থাকি, তাই তো? আমরা সরকারি বীমা যদি পেয়ে থাকি তাহলে এই জায়গায় আমরা সরকারিতে ক্লিক করব। এই যে সরকারিতে ক্লিক করে দিলাম, এখানে প্রিমিয়ারের বিবরণ এখানে লিখে দেবো স্বাস্থ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী, স্বাস্থ্যসাথী, এই যে লিখে দিলাম। সেখানে কত টাকা আমরা পাই সাইডে ছোট্ট ছোট্ট করে কিন্তু লিখবে 5 লাখ, 5 লাখ কিন্তু আমাদের 1 বছরের থাকে। সেই স্বাস্থ্যসাথী কার্ডের যদি সদস্য 1 তার যদি নাম অন্তর্ভুক্ত থাকে তাহলে সে কিন্তু এই জায়গায় আসবে। যদি আমাদের স্বাস্থ্যসাথী কার্ডে সদস্য 2 এর নাম থাকে তার ওখানেও টিক হবে। যদি স্বাস্থ্যসাথী কার্ড অর্থাৎ বৌমা যিনি রয়েছেন তার নাম এখনো স্বাস্থ্যসাথী কার্ডে নাম ওঠেনি তাহলে তাকে কিন্তু আমরা এখানে ক্লিক করব না। যদি তাদের সন্তানের নামও না উঠে থাকে তারকেও কিন্তু এখানে ক্লিক করব না। ওকে, তাহলে প্রিমিয়ারের বিবরণ এখানে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড সবাই লিখবে যে প্রিমিয়ারের বিবরণ যেটা স্বাস্থ্যসাথী, প্রিমিয়ারের বিবরণ স্বাস্থ্যসাথী, এবং স্বাস্থ্যসাথীতে আমরা কিন্তু 5 লাখ টাকা করে বছরে পেয়ে থাকি প্রত্যেকেই। ওকে, একটা ফ্যামিলি প্রতি 5 লাখ টাকা করে কিন্তু দেওয়া হয়েছিল। তো এখনো পর্যন্ত সরকার ঘোষণা করেছে যে এটা আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত করা হবে, যুক্ত যেহেতু করা হয়নি সেই জন্য আমরা এখনো স্বাস্থ্যসাথীর আওতায় রয়েছি, সেই জন্য সেটা কিন্তু সবাই ঠিক করে দেবে। এরপর বলেছে আয় এবং পেশা। বলেছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে? যদি এমন হয় আমরা চাকরি করি তাহলে কিন্তু ওখান থেকে আমরা আয়কর দিয়ে থাকি, সেই ক্ষেত্রে হ্যাঁতে টিক দিয়ে দেবো। কিন্তু যদি আমরা চাকরি না করি, কোনো কর বা ট্যাক্স আমরা দিই না, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু নাতে ক্লিক করব। পরিষ্কার? এরপরে বলেছে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, প্যান কার্ড যদি থাকে তাহলে প্যান কার্ডের বিবরণ দেব। প্যান কার্ড যদি না থাকে কোনো অসুবিধা নেই যে প্যান কার্ড বানাবো তারপর আমরা গিয়ে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করবো, তা কিন্তু না। প্যান কার্ড যদি থাকে উল্লেখ করব, না থাকলে না উল্লেখ করব। মনে করে নাও যে আমাদের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তার প্যান কার্ড নেই, তাহলে এই জায়গায় লিখবো নো প্যান। ওকে, যদি দ্বিতীয় নম্বর ব্যক্তি থাকে তাহলে আমরা এই জায়গায় লিখবো তার নাম, যে ব্যক্তিটা রয়েছে সীতা বিশ্বাস, তার প্যান নাম্বার প্যান কার্ডের উপরে থাকে সেটা লিখবো। সদস্য নাম্বার 2 এ যদি প্যান কার্ড থাকে সেটা লিখবো, তার নাম, প্যান কার্ডের নম্বর এখানে লিখবো। 3 নম্বরে যদি থেকে থাকে তাহলে তার নাম লিখবো, প্যান কার্ডের নম্বর লিখবো, যেটা ডেটা থাকবে সেই ডেটা অনুযায়ী আমরা লিখে নেবো। তাহলে এটা ছিল আমাদের পেজ নাম্বার 4।
ওকে, তাহলে এবার এগিয়ে গেলাম পেজ নাম্বার 5। পেজ নাম্বার 5-এ আমাদের যে 4 নম্বর সদস্য বা 5 নম্বর সদস্য রয়েছে তাদের বিবরণ রয়েছে, সেটা আমি আর দেখালাম না। এবার কর্মসংস্থানের ধরন এখানে বলেছে, আমরা কি কি কাজ করে বর্তমানে আমাদের জীবিকা নির্বাহ করছি সেই ডিটেলস এখানে দিতে হবে। বলেছে পরিবারের প্রধান সে কি কোনো কাজবাজ করে বা কোনো পেনশন পায়, যদি পায় তাহলে যদি সে সরকারি কাজ করে সেখানে ক্লিক করতে হবে, যদি বেসরকারি কোনো কোম্পানির কাজ করে থাকে সেখানে ক্লিক করতে হবে, যদি কোনো সে পার্ট টাইম কাজ করে সে ওই জায়গায় ক্লিক করতে হবে, যদি সে শ্রমিক হয় শ্রমিকের জায়গায় ক্লিক করতে হবে, যদি সে বেকার হয় বেকারের জায়গায় ক্লিক করতে হবে। তো আমি মনে করো যার উদাহরণ নিয়েছি তিনি বর্তমানে বেকার, তাই আমি বেকারে ক্লিক করলাম। পরিষ্কার? এবার সদস্য নাম্বার 1 অর্থাৎ সীতা বিশ্বাস, যিনি ওনার স্ত্রী ছিল, মনে করো সেও এখন বেকার, সে কোনো কাজ করে না, তাই আমি এখানে বেকারে ক্লিক করলাম। যদি সে আগে চাকরি করতো তাহলে কিন্তু বেকার বলা যাবে না, সে কিন্তু পেনশন পায়, সেক্ষেত্রে আগে কিন্তু বেকার বলা যাবে না। সেম ভাবে আমি ধরলাম তার ছেলেও বেকার এবং তার বৌমাও এখানে যে রয়েছে সেও কিন্তু বেকার। ওকে, তাহলে এই জায়গায় সেটা পরের পেজে রয়েছে, সেটাই যে তাকেও আমি বেকার দিলাম। আর যে আমাদের 4 নম্বর সদস্য এখানে নাম নিয়েছিলাম, সেই 4 নম্বর সদস্য একজন শিশু, তাকে আমি এই জায়গায় আর কোনো ডিটেলস দিচ্ছি না, যেহেতু সে একদম বাচ্চা রয়েছে। এবার বলেছে পরিবারের শিক্ষিত এবং অশিক্ষিত কতজন রয়েছে তাদের ডেটা এখানে দিতে হবে। আমি ধরে নিলাম যে বাবা আর মা রয়েছে, তাদের কোনো স্কুল সার্টিফিকেট নেই, অর্থাৎ তারা 4 পাসও নয়, তাহলে তারা কিন্তু অশিক্ষিতের খাতায় কিন্তু পড়বে। আর যদি ছেলে বৌমা তারা যদি শিক্ষিত হয় তাহলে কিন্তু তারা শিক্ষিতের জায়গায় যাবে। তাহলে আমি ধরে নিলাম যে 2 জন শিক্ষিত রয়েছে যারা ছেলে মেয়ে, আর বাবা মা কিন্তু শিক্ষিত নয়, তাই 2 জন অশিক্ষিত। তোমাদের পরিবারে যেমন শিক্ষিত অশিক্ষিত মিনিমাম 4 পাসটাকে শিক্ষিত ধরে নেওয়া হয়, সেটাকে তোমরা কাউন্ট করে ওখানে লিখে দেবে কজন শিক্ষিত কজন অশিক্ষিত রয়েছে। পরিবারের প্রধান আমি ধরে নিয়েছিলাম তাকে অশিক্ষিত, তাই সেই ঘরে আমি টিক দিলাম। দ্বিতীয় নম্বরকেও আমি অশিক্ষিত ধরে নিয়েছিলাম, মাকে, তাই সেখানে টিক দিলাম। ছেলেকে আমি শিক্ষিত ধরেছিলাম, তাই শিক্ষিতর জায়গায় আমি ক্লিক করলাম। ছেলে কি 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 পাস করেছে, যদি মাধ্যমিক পাস করে থাকে তাহলে এই জায়গায় দেবে এমপি বা ক্লাস 10, যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকে তাহলে এই জায়গা দেবে এইচএস বা ক্লাস 12, যদি গ্রাজুয়েশন হয়ে থাকে তাহলে এই জায়গা দেবে গ্রাজুয়েট, বানান করে দেবে একদম গ্রাজুয়েট, বা যদি সে এমএ পাস করে থাকে তবুও গ্রাজুয়েটটা দিলেও কোনো অসুবিধা নেই। যে জায়গায় সদস্য নাম্বার 2 বা 3 যে যতটা শিক্ষিত, যার যতটা সার্টিফিকেট আছে সেই অনুযায়ী তার এখানে ডিটেলস দিয়ে দিতে হবে। সেমভাবে 3 নম্বর ব্যক্তিকে আমি বৌমা ধরে নিয়েছিলাম, সেই বৌমাও যেমন রয়েছে তার যতটা ডিটেলস রয়েছে সেই ডিটেলস এখানে দিয়ে দিতে হবে। আমি ধরে নিলাম সেও গ্রাজুয়েট। ক্লিয়ার? তাহলে গ্রাজুয়েট উল্লেখ করবে বানানটা। তারপরে এবার আমরা চলে যাই, তাহলে 6 নম্বর পেজ শেষ হয়ে গেছে। 7 নম্বর পেজ এইটুকু আর আমার দরকার নেই, যেহেতু বাচ্চা এখনো স্কুলে অতটা ভর্তি হয়নি, তাই আমি ওখানে ডিটেলস দিলাম না। এবার বলেছে কোন সদস্য কি সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, মেম্বার টেম্বার কোনো কিছু কি আছে? যদি মেম্বার টেম্বার কিছু থাকে হ্যাঁতে ক্লিক করবে, মেম্বারদের একটা সদস্য নাম্বার হয় সেটা ওখানে লিখে দিতে হবে। আর যদি মেম্বার টেম্বার কোনো কিছু না হয় তাহলে ওই জায়গায় আমরা দেবো না। অর্থাৎ পরিবারের কেউ যদি আমাদের ভোটে জিতে টিতে কোনো পদ অধিকার না করে থাকে তাহলে সেটা আমরা লিখবো না। পরিষ্কার? এবার হচ্ছে কোন সদস্য কি সরকারি পেনশনভোগী? ওই যে আমি বলেছিলাম বাবা মা কি কোনো সরকারি পেনশনভোগী পায় না। আমাদের যেমন এই জায়গায় বাবা মাকেও আমি বেকার বলেছিলাম, ছেলে বৌমাকেও আমি বেকার বলেছিলাম, তাই আমি নাতে ক্লিক করলাম। যদি কেউ পেনশন পেয়ে থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবে, তার পেনশনভোগীর যে সদস্য নাম্বারটা রয়েছে সেখানে লিখে দিতে হবে আমাদের। তারপর বলেছে কোন সদস্য কি জিএসটির অধীনে নিয়োজিত আছে? যদি জিএসটি আমরা দিয়ে থাকি, যেটা গভর্নমেন্ট ট্যাক্স হয়, সেই ট্যাক্সটা যদি দিয়ে থাকি তাহলে হ্যাঁতে, আর না হলে নাতে। তো আমি নাতেই ক্লিক করলাম, সাধারণত আমরা জিএসটি দিই না যারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করছি। পরিবারের মোট বার্ষিক আয়, এটা কিন্তু বার্ষিক আয় চেয়েছে। তুমি যদি 1 মাসে 5,000 টাকা ইনকাম করো তাহলে 1 বছরে 5 গুণ 12 60,000 হয়। যদি 10,000 ইনকাম করো 10 গুণ 12 1,20,000 হয়। তো বর্তমানে মোটামুটি সবাই কিন্তু ওই অ্যাপ্রক্সিমেট বলতে গেলে 72,000 থেকে 1,20,000 এর মধ্যে ইনকাম করে। তো আমি 1,20,000 এখানে দিয়ে দিলাম, এটা দিলে কোনো অসুবিধা নেই। ওকে, 3 লাখ পর্যন্ত তোমরা দিতে পারো। এবার বলেছে যে অন্যান্য পরিচয় নথি, যে সি এর আবেদনে আমরা কি দিয়েছি কিনা, আমাদের পরিবার যারা রয়েছে তারা কি সি এর জন্য আবেদন করেছি? যে হেড অফ দ্য ফ্যামিলি তিনি কি সি এর জন্য আবেদন করেছে, অর্থাৎ তিনি কি বাংলাদেশ থেকে এসেছেন, এসে এখানে সি এর জন্য আবেদন করেছেন? যদি না করে থাকেন তাহলে এই জায়গা প্রযোজ্য নয় আমরা ক্লিক করব। ওকে, যে আবেদন করা হয়েছে, যদি এমন হয় তুমি যদি আবেদন করে থাকো তাহলে এই জায়গায় লিখবে আবেদন করা হয়েছে, আবেদন নাম্বারটা এখানে লিখে দিয়ে দেবে। যদি তোমার সিএ সার্টিফিকেট পেয়ে যাও তাহলে তুমি এখানে ক্লিক করবে, সার্টিফিকেট নাম্বারটা এখানে দিয়ে দেবে। বোঝা গেছে কথাটা কি? আমি ধরলাম 2 নম্বর ব্যক্তি যে সেও ইন্ডিয়ান, তার প্রযোজ্য নয়, সি এর আবেদন করার কোনো দরকার নাই, তাই প্রযোজ্য নয় আমি ক্লিক করে দেবো।
সেলেরও সেই সুবাদে আমি মনে করে নিলাম যে তারও সিএ এর আবেদন করতে হবে না, তাই আমি প্রযোজ্য নয় দিয়ে দিলাম। ধরে নাও বৌমাকে আবেদন করতে হবে, তাহলে এই জায়গায় লিখবে যে সে আবেদন যদি করে থাকে তাহলে আবেদন করা হয়েছে ক্লিক করব, আবেদন নম্বর লিখে দেবো। আর যদি সে সিএ সার্টিফিকেট পেয়ে থাকে তাহলে এই জায়গায় ক্লিক করব, সার্টিফিকেট নাম্বারটা লিখে দেবো। আর 4 নম্বর যে বাচ্চাটা রয়েছে সে তো বাচ্চা, তার কোনো কিছু এখানে লেখার দরকার নেই। এবার চলে আসি এই ক্ষোভটায়, আমাদের 8 নম্বর পেজের এই ক্ষোভ। এই ক্ষোভে কি বলেছে? বলেছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা আমাদের এই জায়গায় কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী কার্ড, মৎস্যজীবীদের ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, যদি কোনো ক্রেডিট কার্ড সরকারি প্রকল্পের সুবিধা আমরা পেয়ে থাকি তাহলে সেই জায়গায় সেই নম্বরটা, আইডি সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে তাদের ডিটেলস লিখতে হবে। এবং সদস্য ওয়ানের যদি থেকে থাকে সেটা লিখবো। সদস্য ওয়ান মনে করো তার শিল্পী কার্ড আছে, তিনি একজন শিল্পী, তাহলে এই জায়গায় তার নম্বর, আইডি সংখ্যা, যে তারিখে শিল্পী কার্ড পেয়েছে সেটা এখানে লিখতে হবে। যদি এই জায়গায় 2 নম্বর যিনি রয়েছেন ছেলে যদি তার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমাদের সরকার বানিয়েছিল, স্টুডেন্ট ক্রেডিট কার্ড যদি থেকে থাকে এই জায়গায় তার নাম্বার লিখতে হবে, আইডি সংখ্যা লিখতে হবে, যে তারিখে সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেয়েছে সেটা লিখতে হবে। তাহলে এইভাবে এইটুকু আমাদের ফিল আপ করতে হবে। ওকে, এরপরে রয়েছে যদি এসআইআর এ 2026-এ বাদ পড়ে থাকে বা মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন করা থাকে সেটা লিখতে হবে। যেহেতু আমি এনাদের ধরে নিয়েছি এটা সবাই ইন্ডিয়ান, ওনাদের সিএ আবেদন করার দরকার নেই, তার মানে ওনাদের 2002 সালে অবশ্যই নাম রয়েছে, তাই এসআইআর কেউ বাদ পড়েনি, তাই জন্য আমি এখানে লিখবো প্রযোজ্য নয়। যদি আমাদের ওই জায়গার নাম বাদ পড়ে থাকে তাহলে হ্যাঁ, যদি বাদ হয়ে থাকে তাহলে সেই মামলার বিবরণ এই জায়গায় আমরা লিখে দেবো। বোঝা গেছে? 2 নম্বর ব্যক্তিরও আমি ধরে নিলাম যে এই জায়গা প্রযোজ্য নয়, ছেলেরও প্রযোজ্য নয়। যদি বৌমার প্রযোজ্য হয়ে থাকে তাহলে এই জায়গায় হ্যাঁতে ক্লিক করব, মামলার বিবরণ সংক্ষেপে এই জায়গায় আমরা লিখে দেবো, বিবরণ নাম্বারটা, মেমো নাম্বারটা ওখানে আমরা লিখে দেবো। ক্লিয়ার? এবার এই জায়গায় চলে আসি সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। যদি তোমাদের পরিবারে যে বাচ্চাটা আমি এখানে উদাহরণ নিয়েছি সে কিন্তু এখনো স্কুলে ভর্তি হয়নি, তাই জন্য আমি এখানে কোনো কিছু লিখবো না। যদি কোনো বাচ্চা যদি কোনো স্কুলে পড়ে থাকে, সে আমাদের যে নর্মাল স্কুল রয়েছে সেটা হতে পারে, মাদ্রাসা হতে পারে, বেসরকারি হতে পারে, যেখানে সে পড়ছে সেই শিশুর নাম অবশ্যই দেব, তার ক্লাস দেব, বিদ্যালয়ের নাম দেব, সেটা সরকারি বেসরকারি কোন ধরনের সেটা কিন্তু অবশ্যই আমাদের দিতে হবে। বোঝা গেছে? মাদ্রাসায় পড়লে পরে সেটা দিতে হবে, অন্য কোনো কিছু হলে সেটা দিতে হবে, যেটা থাকবে সেটা এখানে তোমরা ক্লিক করে দেবে। যতজন শিশু শুরু হয়েছে সেই শিশুর ডিটেলস এইটুকু পর্যন্ত আমাদের দিয়ে দিতে হবে। যদি শিশু না থাকে তাহলে দেবো না আমরা। বোঝা গেল? এবার শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। যদি তোমাদের ফ্যামিলিতে কোনো শিশু থেকে থাকে সেই শিশু টিকাকরণ হয়েছে কিনা তার ডিটেলস অবশ্যই দিতে হবে, কারণ সরকার বলেছে যে সরকারি যে টিকা রয়েছে সেই টিকাগুলো বাচ্চাদের অবশ্যই 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 দিতে হবে। যদি কোনো ফ্যামিলি বাচ্চাদের সেই টিকা না দিয়ে থাকে তাহলে সরকারি প্রকল্প থেকে তাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। তাই জন্য আমি অবশ্যই কিন্তু এখানে হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে এবং সম্পূর্ণ হয়েছে সেখানেই ক্লিক করব। যতজন বাচ্চা রয়েছে, 2টো বাচ্চা থাকলে 2 জায়গায়, 3টে বাচ্চা থাকলে 3 জায়গায় ক্লিক করব। টিকাকরণ কিন্তু অবশ্যই বাধ্যতামূলক করে দিয়েছে। বোঝা গেল? তাহলে এরপরে চলে এলাম আমরা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি ব্যাংকের মাধ্যমে পাচ্ছেন? যদি আমরা পেয়ে থাকি, যেমন এই জায়গায় যে বাবাটাকে ধরেছিলাম সেই বাবাটা 60 বছরের বেশি বয়স, তাহলে নিশ্চয়ই ওল্ড এজ তিনি পান। এই ওল্ড এজ কেমন হয়? যারা রয়েছে, ধরো এই জায়গায় আমি দেখি, এই জায়গায় আমি ধরে নিলাম যে হ্যাঁ প্রথমজন ব্যক্তি পায়, আমি ধরে নিলাম যে হেড অফ দ্য ফ্যামিলি যে ছিল সে পায়। হেড অফ দ্য ফ্যামিলি তাহলে কি পায়? যদি সে কৃষক বন্ধু পেয়ে থাকে তাহলে এই জায়গায় লিখবে কৃষক বন্ধু, একদম নাম করে বানান করে লিখবে কৃষক বন্ধু। যদি সে তাছাড়াও ওল্ড এজ পেয়ে থাকে তাহলে এই জায়গায় লিখবে ওল্ড এজ, যেটা রয়েছে সেটা লিখবে, যতগুলো সে পায় সেটা লিখবে। 2 নম্বর ব্যক্তি যিনি আগে মনে করো তার এখনো 60 বছর বয়স হয়নি, তিনি আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন, এখন কিন্তু পায় না লক্ষ্মীর ভান্ডার, তাহলে এই জায়গায় সেটা কিন্তু আর আমরা লিখবো না। যদি সে অন্য কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকে, মনে করো যে আমরা জমির রেকর্ড জমা দিই, রেকর্ড জমা দিয়ে টাকা পাই, সেটাও কিন্তু আমরা লিখতে পারি ভূমি সংরক্ষণ, সেটাকেও কিন্তু যদি প্রধানমন্ত্রী পাও তাহলে এই জায়গায় লিখবো পিএম কিষাণ। ওকে, যদি প্রধানমন্ত্রী না পেয়ে আমরা পাই তাহলে এই জায়গায় লিখবো ভূমি সংরক্ষণ, যেমন যেটা পাই সেটা আমরা লিখে দেবো যদি পেয়ে থাকো। বোঝা গেছে? তারপরে রয়েছে 3 নম্বর ব্যক্তি, যার জায়গায় এরকম রয়েছে যে ছেলে, সেই ছেলে যদি কিছু পেয়ে থাকে, বৌমা যদি কিছু পেয়ে থাকে, সেটা এখানে বাচ্চারা যদি কিছু পেয়ে থাকে, এই পর্যন্ত সেটা আমাদের লিখে নিতে হবে, যেমন করে আমরা সদস্য লিখেছি। বোঝা গেছে? এরপরে বলেছে যে আমাদের এই যে আমরা বিবরণ এখানে দিয়েছি এই বিবরণটা সঠিক কিনা তার কিন্তু আমার সিগনেচার করতে হবে। তাই এখানে রয়েছে বাদ দেওয়া হলে, কারণ আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী
বিশ্বাস অনুযায়ী সত্য প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি, উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। এটাতে সিগনেচার করতে হবে, ওই পরিবারের যিনি সিগনেচার করতে পারেন যে কোনো একজন করলেই হবে। তো আমি ধরলাম যে রাহুল ছিল, সে শিক্ষিত, তাই রাহুল এখানে সিগনেচার করছে। যা রাহুল যেমন সিগনেচার করে যে বড় হাতে সিগনেচার করতে হবে তা কিন্তু না। তাহলে আমি এই জায়গায় লিখলাম রাহুল বিশ্বাস। ওকে, এই যে লিখে দিলাম। আর এই যে পেজটা রয়েছে, এই পেজটা কিন্তু অফিস কাজে ইউজ করা হবে। এটা কিন্তু তোমরা কিছু লিখবে না, এটা অফিস থেকে হয়তো ইউজ করে এটা ছিঁড়ে আমাদের আবার রিটার্ন দিয়ে দিতে পারে, রিসিভ কপি যাকে বলা হয়। তাহলে এই ছিল 13 পাতার টোটাল যে ফর্মটা, সেই ফর্মটা কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি। টোটাল যত কিছু এখানে লিখতে হবে সব কিছু। দেখো এখানে ফর্মের সংখ্যা হয়তো অনেক বেশি দিয়ে দিয়েছে, ফর্মে যে ডিটেলস এখানে দিয়েছে সেটা তো অনেক বেশি দিয়ে দিয়েছে, কিন্তু ফর্ম ফিল আপ করা কোনো কঠিন ব্যাপার নয়। যে আতঙ্কটা আমাদের মনে রয়েছে সেই আতঙ্ক কেন থাকবে? আমার যে সমস্ত ছাত্রছাত্রী এইটা দেখেছো তারা নিজেদের পরিবারের তার নিজেরাই ফিল আপ করার চেষ্টা করবে, প্রয়োজনে বাড়ির আশেপাশে দু একজনের ফিল আপ করে দেবে। সমাজের যদি আমরা কল্যাণে না লাগি তাহলে শিক্ষাটা আমরা কেন শিখলাম? আমাদের শিক্ষাটা কাজে লাগাতে হবে। তো আমি সাধারণত এই জাতীয় ভিডিও কখনোই আমার চ্যানেলে আপলোড করে থাকি না, কিন্তু আজকে আমার মনে হয়েছে অ্যাজ এ টিচার হিসাবে এই সমাজকে আমার কিছু দেওয়া দরকার। যে সমস্ত মা কাকিমারা আজকে অনেক দুঃখে কষ্টে রয়েছে বা অকারণে ভীত হচ্ছে, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা আজকে আমি তৈরি করেছি। ভিডিওটা তোমরা দেখবে, প্রয়োজনে ভিডিওটা তোমাদের পরিবারের সকল সদস্যের সঙ্গে শেয়ার করে দাও এবং তাদেরও নিজেরা যাতে ফিল আপ করতে পারে সেটা তাদের বুঝিয়ে দাও। ওকে, চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভারতের একজন নাগরিক হিসাবে তোমার যে কর্তব্য সেই কর্তব্যটা তুমি পালন করো।